সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তার জামিন নিয়ে বাংলাদেশে এখন খুব হইচই চলছে যে হঠাৎ করে আওয়ামী লীগের স্পিকারকে এত লোক থাকতে তাকে কেন হঠাৎ জামিন দেওয়া হলো। তাহলে কি একটা বিকল্প আওয়ামী লীগ গঠন ফটনের চেষ্টা ফেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর লেখালেখি এবং কথাবার্তাও চলছে। একটু আপনাদের পূর্বের কথা মনে করিয়ে দিই। খলিলুর রহমান যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং জয়শঙ্করের সঙ্গে যখন দেখা হয়েছিল, তারপরে আমি একটা কপি করেছিলাম ভিডিও, তাই টাইটেল করেছিলাম চাপের রাজনীতি খেলতে গিয়ে, কি একটা লিখেছেন, চাপের রাজনীতি খেলতে খালি হাতে ফিরতে হলো খলিলুর রহমানকে। জয়শঙ্করজি আমার ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আমি আজকে যা বলছি সেদিনকে যা বলেছিলাম সেটা মিল আছে কিনা। জয়শঙ্করজি কথাটা শুরুই করেছিলেন এটা দিয়ে যে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করে আপনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের মন্ত্রিসভার এর মনোভাবটা কি। সেখানে আপনাদের আমরা বিশ্বাস করব কি করে? শেখ হাসিনার কথা তো ছেড়েই দিন। এখন তিনি দেশে ফিরে নানান ভুলভাল কথা বলছেন। উনি বলছেন যে আমি প্রথমে বলেছি যে গঙ্গা চুক্তি যদি রূপায়ণ না হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যাবে না। এটা উনি অফিসিয়ালি বলেছেন। আরো অনেক কথা বলেছেন। এবার দর্শক আপনারা বিচার করুন যে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাংলাদেশ কি ভারতবর্ষকে শর্ত দেওয়ার জায়গায় রয়েছে? আদৌ রয়েছে? যেখানে বাংলাদেশ পুরো ভারতের ওপর ডিপেন্ড করছে, সেখানে বাংলাদেশ ভারতকে শর্ত দেবে, এটা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সে কথা অন্য, আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কারণ ভবিষ্যৎ বলে দেবে আপনাদের বিশ্বাসের মূল্য কতটা ছিল। অর্থাৎ জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটা হয়, আমি যা যা বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। আমি খবর পেয়েছিলাম আমাদের বিদেশ মন্ত্রক থেকে, আপনাদের খলিলুর রহমান এখন দেশে ফিরে পিঠ বাঁচানোর জন্য নানান রকম এলোমেলো কথা বলে যাচ্ছেন। কোনো সদর্থক মন্তব্য বা উত্তর তার কাছ থেকে কিন্তু ভারতবর্ষ ভিজিট সম্পর্কে পাওয়া যায়নি। এরপরে শুনছি তিনি আবার বেজিং যাবেন। এই মুহূর্তে বেজিং এর যে অবস্থা, ওখানে গিয়ে কতটা কি করতে পারবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কিন্তু সেটা আমার আলাপের বাইরে। খলিলুর রহমান নিজেকে উত্তরদায়িত্ব করার জন্য, সামলানোর জন্য, নিজের পজিশন সামলানোর জন্য এখন ভুলভাল বকে যাচ্ছেন। এখন ভারতের প্রেশার ট্যাকটিক যেটা উনি খাটাতে চেয়েছিলেন, সেই প্রেশার ট্যাকটিকের কথাই কিন্তু উনি বলে যাচ্ছেন, যেটা আমি বলেছিলাম যে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে, চাপের রাজনীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে তিনি ডুবেছেন। এখন আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান নানান রকম চুক্তি ফুক্তি সই করে তো ভারতের সঙ্গে তিনি তো গদিতে বসেছেন, বসে তিনি চোখ উল্টে দিয়েছেন। উনি এখন তার ব্যক্তিগত যে এজেন্ডাগুলো ছিল না, তার উপরে যে অত্যাচার হয়েছিল যারা করেছিল,
তাদেরকে অ্যারেস্ট ফ্যারেস্ট করার ব্যাপারে আগে সেটাও, তার ব্যাপারটাও খুব একটা মানে আমি যে ফেলে দেওয়ার মতো বলছি তা নয়, কিন্তু পুরোটাই তো দেখতে হবে। তার বিরুদ্ধে যদি অনৈতিকভাবে কিছু করা হয়ে থাকে, তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে পরে সেটা ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেশটাও তো দেখতে হবে, দেশের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। আজকে এই অবস্থা আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে গতকালের বৈঠকের পর ট্রাম্প ক্ষেপে গিয়ে বলেছে আমি হরমুজ ব্লক করে দেবো। তার যত রণতরী আছে, দুটো তো রণতরী ওপারে চলে গেছিল, ওই যখন আলোচনা হচ্ছিল সেই সময়তে দুটো রণতরী পাস করিয়ে দিয়েছিল, দুটো ওমান উপসাগরে রয়ে গেছে। তাহলে ওমান উপসাগর বন্ধ করে দিল, আর এদিকে বাকিটুকু বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে, অথবা ওমান উপসাগরটাই পুরো বন্ধ করে দিল। এইবারে তো বন্দরগুলো থেকে তেল আসবে কি করে? সবাই তো বন্দরে তেলের জন্য যায়, বিশেষ করে হাইফা, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে? সম্ভবত হাইফা। ভুল হলে আমায় শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো কোনো কিছু দেখে বলি না, আমি যা মনে থাকে তাই নিয়ে আমি বলি। তো সেগুলো দিয়ে কিন্তু তার চিন্তা নেই। ভারত কিন্তু যদি তেলের সংকটের জন্য যদি ভারত ভোগে এবং যদি ইরান থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, একমাত্র রাশিয়ার ওপরে এবং কিউবার ওপরে, ভেনেজুয়েলা থেকে তেল উনি আনবেন না মোদিজি, কারণ সেটা আমেরিকার হাতে রয়েছে, উনি আনবেন না। ফলে কিউবার ওপরে এবং আর কয়েকটা দেশের ওপর, আরবগুলো তো 12টা বেজে গেছে, সেটা আপনারা জানেন। ফলে ভারত তার নিজস্ব যদি প্রয়োজন মানে জুগিয়ে যদি তেল না বাঁচে তাহলে দেবে কি করে? উনি কিন্তু এইগুলো নিয়ে তারেক রহমান ভাবছেন না। এই যে যত ইউনূসের আমলে দুর্নীতি হয়েছে, এত শিশু মৃত্যু হচ্ছে, আমি ভিডিও করেছিলাম যে একটা বাক্য শাসক দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বাক্য খরচ করা হয়নি। তিনি সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন, তা তিনি বেড়ান, তার ইচ্ছা, পরিবার নিয়ে আনন্দ করছেন, দেশ যায় গোল্লায়, উনি নিজের মতো আছেন। ওই জনতার আদালত বলে একটা ফেসবুক চ্যানেল, তারা এখানে লিখেছে আলহামদুলিল্লাহ, হাম ও অন্যান্য রোগে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করা হয়েছে। এইটা হচ্ছে জনতার আদালত তার লেখা। এখন আমি যে বলেছিলাম না 128 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি তো আগে বলে দিই, তো পরে প্রমাণিত হবে 128 কোটি টাকা তিনি কোন জায়গা থেকে দুর্নীতি করেছিলেন, মানে কোন কোম্পানিকে টাকা খেয়ে, বাংলাদেশের কোন কোম্পানিকে তিনি ওই ভামের টিকা সাপ্লাই করার জন্য তিনি দিয়েছিলেন, অর্ডারটা দিয়েছিলেন। যথাসময় সে টিকা দিতে পারেনি। আমি এও বলেছিলাম যদি আপনারা যদি এটাকে মিথ্যে খবর প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, অথবা আমার বিরুদ্ধে বাংলাদেশের ভারতের হাই কমিশনে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনারা জানাতে পারেন। আমার হাতে তথ্য প্রমাণ আছে, এবং পরবর্তীকালে বেশি ব্যাগরবাই করলে সে কোন কোম্পানি, সেই কোম্পানির নামও আমি বলে দেবো, সেটাও বলেছিলাম।
এগুলোর দিকে তার নজর নেই। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তিনি যে কাটামুন্ডু তখন মেনে নিয়েছিলেন, কাটামুন্ডু কিন্তু এখন আর মানে হাড়ও নাড়ে না, ফিরেও দেখে না, মুন্ডু পুরো ঘুরে গেছে। ও ভালো কথা। তবে যে কথাগুলো উঠছে যে শিরীন শারমিনকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেটা সম্ভব নয়। কারণ শিরীন শারমিন রাজি হবেন না। তিনি আপামর একজন আওয়ামী লীগ প্রেমী এবং শুরু থেকে তিনি দলের সঙ্গেই যুক্ত, এবং আমি এটা খোঁজ খবর নিয়েই আপনাদের বলছি, তিনি কোনো দিন এই প্রস্তাব মানবেন না। ফলে তারেক রহমানরা যতই চেষ্টা করুন না কেন, আমি বলেছি কিছুই করতে পারবেন না। শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে, আর ভারতের সঙ্গে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে আপনি আপনার দেশকে বিপদে ফেলছেন। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আপনারা যতই গালাগাল করুন, এটাই হচ্ছে ধ্রুব সত্য। সূর্য যেমন ওঠে অস্ত যায়, সেটা যেমন সত্য, এটাও সত্য। আপনাদের বলেছিলাম না, ভিসা এখন ট্রাভেল ভিসা দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলে, আমাদের হাই কমিশনার বলেছিলেন, আমি সেটাই কন্ট্রাডিক্ট করে বলেছিলাম যে উনি বললেন কি করে, কারণ আমি জানি তো দেওয়া হবে না। আর এই মুহূর্তে কখনো দেওয়া হয় যেখানে এখানে এখনো নির্বাচন চলছে আর ধরপাকড় চলছে, এখন ট্রাভেল ভিসা দেওয়া হয়? সেটাই পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ভারতের পক্ষ থেকে উনি খালি হাতেই ফিরেছেন, ফিরে এখন পিঠ বাঁচানোর জন্য এখন খলিলুর রহমান নানান কথাবার্তা বলে যাচ্ছেন। আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের ব্যাপারে ভারতবর্ষ তার অবস্থানে স্টিক করে রয়েছে, এবং আওয়ামী লীগকে না ফেরালে তারেক রহমানের গদি থাকবে না, এবং সেটা খুব তাড়াতাড়ি যা হবার হবে, আমি দিনক্ষণ বলতে পারবো না। আর শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই সম্ভবত ফিরছেন। আবার আমি বলে দিচ্ছি, আমায় গালাগালি করুন আর যাই করুন না কেন, আমি ভারতবর্ষের কথা বলি, আপনাদের কথা বলি। আর দুর্মুখরা যা বলার তা বলে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।